Welcome to my channel Focus WBCS. In this video, I will discuss about an important topic that is civil uprising. Okay, and this topic is very much useful, helpful for both WBCS mains and prelims. প্রতি বছরই এখান থেকে একটি বা দুটি কোশ্চেন্স কিন্তু বিশেষ করে মেন্সে এসেই থাকে। তো এই ভিডিওটিতে মূলত আমি রাজীব আহিরের যে বইটি আছে স্পেকট্রাম এর বইটি, সেখান থেকে মেন পয়েন্টসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ বইটি সবার পক্ষে পড়া সম্ভব হয় না। তো আমি যেগুলো তোমাদের এক্সাম পারপোসে আসবে সেই পয়েন্টসগুলোই এখানে তুলে ধরবো। দেখো, ফার্স্ট যে সিভিল আপরাইজিংটা আমাদের হয়েছিল সেটা 1763 খ্রিস্টাব্দে, সেটাকে বলা হয় সন্ন্যাসী রিভোল্ট, সন্ন্যাসী বিদ্রোহ। ওকে, তো এটা কেন ঘটেছিল? অ্যাকচুয়ালি তখন ব্রিটিশরা বিভিন্ন কৃষি নীতি এবং ভূমি নীতি আরোপ করেছিল, যেগুলো অত্যন্ত দমনমূলক ছিল। অপ্রেসিভ ল্যান্ড পলিসি বলো, এক্সপ্যানশনিস্ট পলিসি, সাম্রাজ্যবাদী নীতি, ভূমি নীতি এগুলো আরোপ করেছিল, সেগুলো ভীষণ অপ্রেসিভ ছিল। তো এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে, প্রোটেস্ট জানাতে সন্ন্যাসীরা কিন্তু বিদ্রোহে সামিল হয়েছিল। ওকে, তো দেখো ফার্স্ট লাইনটা আমি একটু এখানে বলি কি লেখা হয়েছে। সন্ন্যাসী ওয়ার অরিজিনালি পিজেন্টস, এরা ছিল অ্যাকচুয়ালি কৃষক সম্প্রদায়ের মানুষ, পূর্ব ভারতের কৃষক সম্প্রদায়ের মানুষ। জয়েন্ট বাই ডিসপজেসড জমিনদার্স। আচ্ছা, এরপরে যখন সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, সামিল হয়, তখন তাদের সাথে অংশগ্রহণ করেছিল ডিসপজেসড জমিনদার্স, মানে ব্রিটিশরা যে নীতিগুলি আরোপ করেছিল না, তাতে করে অনেক জমিদারিত্ব হারিয়েছিল। তো সেই জমিদারিত্ব হারানো জমিদাররাও কিন্তু সন্ন্যাসীদের সাথে জয়েন করেছিল। ডিসব্যান্ডেড সোলজার্সরাও জয়েন করেছিল, মানে যে সৈনিকরা কাজ হারিয়েছে তারা জয়েন করেছিল সন্ন্যাসীদের সাথে, ব্রিটিশদের বিরুদ্ধে তোমার লড়েছিল একসাথে। ওকে, আচ্ছা, এটা গেল রিজন। নেক্সট ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস দেখে নিই আমরা সন্ন্যাসী রেভোল্টের বিষয়ে। বলছি ইকুয়াল পার্টিসিপেশন অফ হিন্দুস অ্যান্ড মুসলিমস। ওকে, বুঝতেই পারছো হিন্দু মুসলিম সকলেই কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। ক্যারেক্টারাইজড বাই ফকির রেবেলিয়ান। ওকে, অনেক সময় এটাকে ফকির রেবেলিয়ানও কিন্তু বলা হয়ে থাকে। লিডার্স ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের লিডার্সদের নাম জানতে হবে এই বিদ্রোহের। দেখো, মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী। ওকে, এগুলো মুখস্থ করে নেবে। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইউজফুল মানে ফ্যাক্ট বলতে পারো। বঙ্কিমচন্দ্র কম্পোজড আনন্দমঠ, a semi-historical novel. Okay, and Devi Chaudhary Rani showed participation of women in the backdrop of সন্ন্যাসী রিভোল্ট। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাসটা আছে সেটা কিন্তু এই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের পরিপ্রেক্ষিতেই লেখা। তোমরা যদি আনন্দমঠ উপন্যাসটা পড়ে থাকো, কল্যাণী আর মহেন্দ্র যেখানে মেইন অর সেন্ট্রাল ক্যারেক্টার্স ইন দ্যাট নভেল, তো তারা জানবে অবশ্যই। দেবী চৌধুরী রানী, আমরা সকলেই কম বেশি দেবী চৌধুরী রানীটা সম্পর্কে অবগত। তো দেবী চৌধুরী রানীও কিন্তু এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং এটা কিন্তু ওমেন পার্টিসিপেশন, সন্ন্যাসী ফকির বিদ্রোহে ওমেনরাও যে পার্টিসিপেট করেছিল সেটাই কিন্তু এটা সিগনিফাই করে। ওকে, তো এটাই ছিল সন্ন্যাসী রিভোল্ট সম্পর্কে আমাদের জ্ঞাতব্য বিষয়। নেক্সট আমরা চলে যাব পলিগার রিভোল্ট। ওকে, পলিগার্স রিভোল্ট। অ্যাকচুয়ালি পলিগার্স অরিজিনালি বিলং টু সাউথ ইন্ডিয়া। ওকে, সাউথ ইন্ডিয়া ছিল এদের আদি বাসভূমি। তো এরাও কিন্তু ব্রিটিশ শাসনতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কারণ কি ছিল বলতো? নবাব অফ আরকট, অ্যাকচুয়ালি ওরা বসবাস করতো, পলিগাররা বসবাস করতো তিনেভেলি, বা এখন যেটাকে আমরা তিরুনেলভেলি বলে জানি। ওকে, তিনেভেলি আর কর্ণাটিক প্রভিন্স, এই দুটো জায়গায় ওরা মূলত বসবাস করত। কিন্তু কি হয়েছিল, যে নবাব ছিল না আরকটের নবাব, সে আরকটের নবাব এই দুটো জায়গাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করে দেয়। তো যার ফলে কি হতো বলতো? যার ফলে পলিগার্সরা এতদিন ধরে সার্বভৌমভাবে যেখানে বসবাস করে আসছিল সেই জায়গাটাতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারছিল না, ব্রিটিশরা হস্তক্ষেপ করছিল ওদের স্বাধীনতায়। তো সেই জায়গা থেকেই কিন্তু তারা বিদ্রোহে সামিল হয়েছিল। এটা পলিগার বিদ্রোহের কারণ বললাম। আচ্ছা, মেইন সেন্টার্স অফ আপরাইজিং, কোথায় কোথায় বিদ্রোহগুলো হয়েছিল বলতো? তিরুনেলভেলি, শিবগিরি আর মাদুরাই, এই তিনটে জায়গায় এই বিদ্রোহ দেখা গিয়েছিল। নেক্সট লিডার কে ছিল বলতো? কোট্টাবোমান নায়কান। কি বললাম? কোট্টাবোমান নায়কান। ওকে, নেক্সট চলে আসবো আমরা দেওয়ান ভেলুথাম্পিস রেভোল্ট। আচ্ছা, এটাও কিন্তু পরীক্ষায় আসে, দেওয়ান ভেলুথাম্পিস রেভোল্ট 1808 থেকে 1809। ওকে,
এই দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভীষণ হার্শ কন্ডিশনস, মানে কি বলতো, অপ্রেসিভ পলিসি এগুলো ইম্পোজ করতো আমাদের দেশীয় রাজাদের ওপরে। তো আমরা জানি, সকলেই জানি, তখন 1799 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি, তদানীন্তন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ওকে, লর্ড ওয়েলেসলি কি কি একটা নীতি চালু করেছিল বলো তো, কেউ বলতে পারবে? সেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস, ওকে, ডক্ট্রিন অফ ল্যাপস, এক্সট্রিমলি সরি, ওটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ওকে, 1799 সালে ওটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে, আরোপ করেছিল। তোমরা জানো সেই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের ফাঁদে পড়ে অনেক রাজারাই নিজেদের রাজত্ব হারাতেন, তাই না? তো সেখানে কি হতো বলো তো, সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কি হতো? সাবসিডিয়ারি অ্যালায়েন্সে ইংরেজরা, যে রাজা এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের অ্যাগ্রিমেন্টে সাইন করবে, সেই রাজা বা সেই দেশ, সেই ল্যান্ডে বা সেখানে ইংরেজরা একজন রেসিডেন্ট রাখবে, ঠিক আছে, এবং এমনকি ইংরেজরা সৈন্যবাহিনীও রাখবে, এবং সমস্ত ফরেন পলিসিগুলো ওরাই ঠিক করবে, এবং তার জন্য ইংরেজদের যে খরচ হবে, ঠিক আছে, সেই খরচটা কিন্তু ওই রাজাকেই বহন করতে হবে। তো এইসব একটা পুতুলে পরিণত হয়েছিল এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের রাজাগুলো, ঠিক আছে। তো বিষয়টা হয়েছিল কি বলতো, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি imposed harsh conditions on the estate of Trivankur after both of them agreed in subsidiary alliance under Lord Wellesley in 1805. ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার, আচ্ছা, 1805 সালে লর্ড ওয়েলেসলি এবং ত্রিবাঙ্কুরের যে রাজা, তারা সাবসিডিয়ারি অ্যালায়েন্সে আবদ্ধ হয়েছিল, এবং তারপরেই কিন্তু তোমার এই ইংরেজরা এই তোমার স্টেট অফ ত্রিবাঙ্কুরে বিভিন্ন হার্শ কন্ডিশনস ইম্পোজ করতে থাকে, যেটা সেখানকার যে প্রাইম মিনিস্টার ছিল দেওয়ান বেলুথাম্পি, ঠিক আছে, ওদের স্থানীয় ভাষায় মিনিস্টারকে দেওয়ান বলা হয়, সেই বেলুথাম্পি, সেটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, অপমানজনক শর্তগুলো, ঠিক আছে। তো তিনি বিদ্রোহে সামিল হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। তো দেখো, ইট কস্ট রিসেন্টমেন্ট অ্যামং দ্য নেটিভ পিপল, বেলুথাম্পি দি প্রাইম মিনিস্টার রেভোল্টেড। আচ্ছা, বেলুথাম্পি রেভোল্ট করলো, সেখানকার প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড এ গ্যাদারিং অ্যাট কুন্দ্রা, ওকে। তো তিনি কিন্তু কুন্দ্রাতে একটা জনসমাবেশ ডেকেছিলেন, জনসমাবেশে তিনি একটা ঘোষণাও করেছিলেন, সেই ঘোষণাটা কিন্তু কুন্দ্রা প্রোক্লেমেশন নামে সুপরিচিত হয়ে আছে। তো এগুলো ছিল এখান থেকে তোমাদের জানার বিষয়। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো, আচ্ছা, পাইক রেবেলিয়ান কত সালে ঘটেছিল বলো তো? 1817। আমরা সকলেই জানি পাইক রেবেলিয়ান সম্পর্কে, আমরা কম বেশি সকলেই জানি, এটা আমরা সুপরিচিত এটার সাথে। পাইকটা অ্যাকচুয়ালি ছিল ওডিশাতে, ঠিক আছে, ফুট সোলজার্স। ওডিশা বলে যে স্টেটটা আছে, সেখানকার ফুট সোলজার্স মানে কি? পদাতিক বাহিনী। ওরা মূলত পদাতিক বাহিনী ছিল, বুঝতে পেরেছো? দে এনজয়েড রেন্ট ফ্রি ল্যান্ড টেনিওর্স ফর দেয়ার মিলিটারি সার্ভিস অ্যান্ড পুলিশিং ফাংশনস অন হেরিডিটারি বেসিস। তারা বংশানুক্রমিকভাবে জমিগুলোকে ভোগ করত, ঠিক আছে, এবং সেই জমি ভোগ করার জন্য ওদেরকে কোনো রেন্ট দিতে হতো না। রেন্ট মিনস ভাড়া দিতে হতো না জমির জন্য, ওকে, জমির জন্য কোনো খাজনা দিতে হতো না। কিন্তু ব্রিটিশরা যেই কি বলতো, ওই সময়টা ব্রিটিশরা এই যে ট্রাইবাল পিপল, ফরেস্ট রিজিয়ন, সেগুলোতে ব্রিটিশরা ক্রমাগত হস্তক্ষেপ করছিল, এবং সেখানে তারা ব্রিটিশরা বিভিন্ন দমনমূলক নীতি এগুলো আরোপ করেছিল। তো যার ফলে পাইকরা তাদের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়, ওকে। তো তারপরে দেখো, নেক্সট পয়েন্টে বলেছে, ডিসথর্নমেন্ট অফ রাজা অফ খুর্দা অ্যান্ড এক্সটর্শনিস্ট পলিসি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কস্ট রিসেন্টমেন্ট অ্যামং দিম। আচ্ছা, ওদের যে পাইকদের যে রাজা ছিল, যে রাজা পাইকদের প্যাট্রন করত, পৃষ্ঠপোষকতা করত, সাপোর্ট করত, সেই রাজার নাম, রাজা হচ্ছে রাজা ও খুর্দা। তাকে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়, ব্রিটিশরা করে, এবং তার সাথে কি করা হয় বলতো, ওই এক্সটর্শনিস্ট পলিসি মানে কি, দমনমূলক নীতি, এগুলো আরোপ করা হয়। এর ফলেই পাইকরা খেপে যায় এবং তারা বিদ্রোহে সামিল হয়। এবং এনাদের লিডার কে ছিল বলতো? বক্সি জগবন্ধু বিদ্যাধর, মনে রাখতে হবে। নেক্সট, অহোম রেভোল্ট, এটা জাস্ট শর্ট কোশ্চেনের জন্য পড়বে, মেন্সে আসবে এগুলো, প্রিলিমসে আসতেও পারে, তবে এগুলো মূলত মেন্সের কোশ্চেন, ওকে। অহোম রিভোল্ট হয়েছিল মূলত আসামে। তো আসামে ইংরেজরা বলেছিল যে বার্মা যুদ্ধের পরে ওরা আসাম ছেড়ে চলে যাবে, কিন্তু বার্মা যুদ্ধ সমাপ্ত হওয়ার পরেও দেখা গেল ইংরেজরা আসাম ছেড়ে যাচ্ছে না। তো তারপরে ওরা বাধ্য হয়ে, ঠিক আছে, অহোমের যে পিপলরা আছেন, যে নেটিভ পিপল অফ অহোম, তারা কিন্তু বিদ্রোহ করেছিল, ঠিক আছে। এটা ঘটেছিল 1828 সালে আন্ডার দি লিডারশিপ অফ গোমধর কোনওয়ার, ওকে। নেক্সট, ওয়াহাবি মুভমেন্ট একটা ইসলামিক রিভাইভালিস্ট মুভমেন্ট, আমরা সকলেই জানি। তো ফাউন্ডেড বাই সৈয়দ আহমেদ অফ রায়বেরেলি
রায়বেরেলি যে সৈয়দ আহমেদ খান আছে আমরা সবাই জানি, তো তিনি কিন্তু এই মুভমেন্টটাকে ফাউন্ড করেছিলেন। ওকে, এটা গেল। এবারে বলবো যে ওয়াহাবি মুভমেন্ট অ্যাকচুয়ালি কি। এটা ছিল ইসলামিক ধর্ম সংস্কার আন্দোলন, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার ওনার এইম বা মোটো ছিল কি বলতো, যে তোমার ইসলামে পুরাণে ফিরে যাও, ঠিক আছে। পুরনো যে ইসলামিক রীতিনীতিগুলো ছিল সেখানে ফিরে যাওয়ার কথা তিনি বলতেন। আচ্ছা, ওয়াহাবি মুভমেন্ট তিনি যে করেছিলেন, তো সেই ইন্সপিরেশনটা কোথা থেকে নিয়েছিলেন টিচিংস অফ আব্দুল ওয়াহাব, সৌদি আরবের যে আব্দুল ওয়াহাব আছে তার শিক্ষা, এবং শাহ ওয়ালিউল্লাহ, দিল্লিতে একজন মানুষ, তো এই দুজনের কাছ থেকে তিনি এই আইডিয়াটা নিয়েছিলেন। অবজেক্টিভ কি ছিল বলতো? অবজেক্টিভ ছিল টু কনভার্ট দারুল হার্ব ইন্টু দারুল ইসলাম। দারুল হার্ব মানে ল্যান্ড অফ কাফেরস, মানে কি ল্যান্ড অফ কাফেরস বলতে ব্রিটিশ ইন্ডিয়াকে বলছে এই দারুল হার্বকে দারুল ইসলাম করতে হবে, ঠিক আছে, ইসলামদের জন্য বসবাসযোগ্য করে তুলতে হবে। এরকম একটা মোটো ছিল ওদের ওয়াহাবি মুভমেন্টের। ওকে, নেক্সট চলে আসে কুকা মুভমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কুকা মুভমেন্ট শর্ট কোশ্চেনের জন্য আসে, বিসিএস প্রিলিতে কয়েকবারই কোশ্চেনটি এসছে। 2019 সালে তোমরা যদি দেখো তাহলে এই কোশ্চেনটা হয়তো 2019 সালে এসেছে। তো ফাউন্ডেড বাই, দেখো, জওহর মাল। ওকে, অ্যাকচুয়ালি ইনি ফাউন্ড করেছিলেন। কুকা মুভমেন্টটা অ্যাকচুয়ালি ঘটেছিল পাঞ্জাবে। ওকে, অনেক সময় এই কোশ্চেনটাও আসে, কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল, তখন তোমাদের লিখতে হবে এটা পাঞ্জাবে হয়েছিল। ওকে, মেজর লিডার কে ছিল বলতো? এই যে জওহর মাল তো ফাউন্ড করেছিলেন, কিন্তু এর পরবর্তীকালে মেজর লিডার হয়েছিলেন বাবা রাম সিং, ঠিক আছে। এবং এই বাবা রাম সিং কিন্তু শিখদের একটা সেক্ট আছে, নামধারী সেক্ট, সেটারও কিন্তু ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। ওকে, বেসিক টিনেন্টস মানে কি বলতো? এর উদ্দেশ্য কি ছিল? বেসিক টিনেন্টসগুলো কি ছিল কুকা মুভমেন্টের উদ্দেশ্য ছিল কি? অ্যাবলিশন অফ কাস্ট সিস্টেম। এই যে কাস্ট সিস্টেম সেটার অবলুপ্ত করা, কনজাম্পশন অফ অ্যালকোহল, মিট, ঠিক আছে। বলছে যে মদ খাওয়া, তারপরে মাংস খাওয়া, এগুলোকে বন্ধ করতে হবে। মানে বন্ধ করার কথা বলিনি, অ্যাকচুয়ালি এনকারেজ করেছিল। মানুষদের বোঝানো হতো তোমরা অ্যালকোহল খেও না, তোমরা মিট খেও না, ঠিক আছে। তো এইগুলো মানুষদেরকে বোঝানো হতো, এনকারেজ করা হতো, বন্ধ করার কথা বলেনি কিন্তু। পারমিশন টু উইডো রিম্যারেজ, এই কি বলে এটাকে, বিধবাদের বিবাহের কথা বলতো। এনকারেজিং ওমেন টু স্টেপ আউট অফ সেক্লুশন, এবং ওমেনদের তাদের যে শৃঙ্খল, তাদের যে সিচুয়েশন সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত করেছিল এই আন্দোলন। aimed at টু উইথড্র ব্রিটিশ রুল ইন পাঞ্জাব। এবং এই কুকা মুভমেন্টের আরেকটা পলিটিক্যাল অ্যাসপেক্ট কী ছিল বলতো? পলিটিক্যাল অ্যাসপেক্ট ছিল যে এটা পাঞ্জাব থেকে কিন্তু ব্রিটিশ শাসন, ঠিক আছে, মুক্ত করতে চেয়েছিল, পাঞ্জাবকে ব্রিটিশ শাসন মুক্ত করতে চেয়েছিল। নেক্সট চলে যাবো আমরা, দেখো, পাগলাপন্থিস, ঠিক আছে, পাগলপন্থিস। আমরা জানি বাংলায় পাগলাপন্থী বলি বাংলায়, কিন্তু ইংলিশে বলা হয় পাগলপন্থিস। ওকে, তো এ সেমি রিলিজিয়াস গ্রুপ কনস্টিটিউটিং মেনলি দি হাজং অ্যান্ড গারো ট্রাইবস অফ মাইমান সিংহা। ওকে, এটা একটা সেমি রিলিজিয়াস মুভমেন্ট বলতে পারো, ঠিক আছে, অর্ধ ধর্মীয় একটা গ্রুপ, যে মূলত এই গ্রুপে ছিল গারো এবং হাজং ট্রাইব। এবং গারো এবং হাজং ট্রাইবটা কোথায় থাকতো না, থাকতো ময়মনসিংহ জেলায়, যেটা এখন ইস্ট মানে আমরা বলি ইস্ট বেঙ্গল, মানে এখন যেটা বাংলাদেশে। ওকে, তো এটা ছিল পাগলাপন্থী। তো পাগলাপন্থীরা কিন্তু এই ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী হাজং গারো সম্প্রদায়ের মানুষ। ফাউন্ডেড বাই, আচ্ছা, এটাকে এই যে পাগলাপন্থী মুভমেন্টটা এটা ফাউন্ড করেছিল করম শাহ। ওকে, এবং পরবর্তীকালে করম শাহর ছেলে টিপুর আন্ডারে কিন্তু টিপুর লিডারশিপে কিন্তু পাগলাপন্থীরা আরো ঐক্যবদ্ধ হয়েছিল। এবং পাগলাপন্থীরা বিদ্রোহ কেন করেছিল? কারণ এদের ওপরে মাত্রাতিরিক্ত হারে রেন্ট এবং ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছিল। তো এরা বলেছিল আমরা আমাদের সার্টেন লিমিটের উপরে ট্যাক্স কোনো মতেই দেবো না। তো দ্যাটস ওয়াজ দি রিজন অফ মুভমেন্ট, ওকে, অফ পাগলাপন্থিস। নেক্সট, মোপলা আপরাইজিং 1921। আচ্ছা, মোপলারা মূলত বলে রাখি এরা হচ্ছে আমাদের যে মালাবার কোস্ট আছে না, দক্ষিণ ভারতে মালাবার কোস্ট, সেই মালাবার কোস্টে এক ধরনের কৃষক সম্প্রদায়ের মানুষ, মূলত ধর্মীয় দিক থেকে এরা ইসলাম সম্প্রদায়ভুক্ত। ওকে, তো এটা কি হতো বলতো? এখানে ইংরেজরা প্রচুর পরিমাণে রাজস্ব আরোপ করেছিল, রিডাকশন অফ ফিল্ড সাইজ, এবং তারা যে জমি চাষ করতো সে ইন্ডিভিজুয়াল ফিল্ড পজিশন সেটাকেও কমিয়ে দেওয়া হয়েছিল, মানে ব্রিটিশদের পক্ষ থেকে।
আর তাছাড়াও যে ব্রিটিশদের অফিসাররা ছিল, সেই ব্রিটিশ অফিসার ওদের ওপর প্রচুর অত্যাচার করতো মোপলাদের ওপরে। তো দ্যাটস ওয়াজ দ্য রিজন অফ মোপলা আপরাইজিং। তো এটা এরকমভাবে কোশ্চেনটা আসে, মোপলা আপরাইজিং কত সালে হয়েছিল? এটা 1921। অ্যাকচুয়ালি 1921-এ হয়নি, বিদ্রোহটা শুরু হয়েছিল আরও অনেক আগে। ঠিক আছে, 1921-এ অ্যাকচুয়ালি মোপলারা ফাইনালি সাবডিউ করেছিল, মানে তোমার বর্ষতা স্বীকার করেছিল ইংরেজদের কাছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমি পরবর্তীকালে হিস্ট্রির বিভিন্ন টপিক নিয়ে যেভাবে ডিসকাস করব, আর হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, মানে যেটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড জিওগ্রাফি, এই কন্টেন্টসগুলো আমি আমার চ্যানেলে প্রোভাইড করব। তো তোমরা যদি ভিডিওটিকে উপযোগী মনে করো এবং মনে হয় যে চ্যানেলটি তোমাদের দরকার আছে, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রেখো। তো সবাই ভালো থেকো।